হ্যালো, সবাই ভালো আছো? আজকে আমরা চ্যাপ্টার 9টা দেখাবো ফার্স্ট পার্টে। তো ফার্স্ট পার্ট ফিজিক্স চ্যাপ্টার 9-এ আমরা জানি যে চ্যাপ্টারটার নাম হচ্ছে তরঙ্গ। তরঙ্গ সম্পর্কে একটা সাধারণ ধারণা তোমরা 9-10 থাকতে পেয়েছিলা এবং এই জায়গাটা থেকে তোমাদের বেসিক ভালোই রয়েছে। আমরা এই 9-10-এর পর থেকে আমরা কিছুটা তরঙ্গের ডিফিনেশনটা থেকে শুরু করে আমরা এরপরে কিছু আপডেট ফরম্যাট জানবো। তো তরঙ্গের যে বেসিক ধারণাগুলো ছিল, তরঙ্গ কি, তরঙ্গের প্রকারভেদ, বিভিন্ন প্রকার তরঙ্গ, তারপরে হচ্ছে তরঙ্গের তীব্রতার লেভেল, সুর, স্বর, স্থির তরঙ্গ, তারপরে অনুনাদ, এই জিনিসগুলো, পর্বস্কম্পন, এই জিনিসগুলো আমাদের এই অধ্যায়ে আমাদের রয়েছে। তো যাই হোক, আজকে আমরা হয়তো 4টা বা 5টা লেকচারে আমরা তরঙ্গটা শেষ করার চেষ্টা করবো, হয়তো বা বেশিও লাগতে পারে। তো আজকে আমরা তরঙ্গের সাধারণ ধারণা থেকে শুরু করে আমরা অগ্রমী তরঙ্গ পর্যন্ত দেখাবো। তো তোমরা এই ভিডিওতে আমি যা যা দেখাচ্ছি তোমরা খাতায় নোট করে আমাকে এই লেকচারটাই নোট করে আমাকে আমার মেসেঞ্জারে এই লেকচারটা আমাকে পাঠিয়ে দিবা। আমার এই যে পরিশ্রমটা তোমাদের জন্য, সেই পরিশ্রমটার মূল্যায়ন তোমরা এইভাবেই করবে। ওকে, ঠিক আছে স্যার, তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা বললাম তরঙ্গ। তাহলে তরঙ্গ কি? আমরা জানি যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে বলা হচ্ছে তরঙ্গ। তার মানে আমরা কি বললাম? যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলো তো করে না, তাকে তরঙ্গ বলে। দেখো, তাহলে আমরা কি বললাম? যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের এক স্থান হতে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। তোমরা জানো, যখন আমরা একটা পুকুরে ঢিল ছুড়ি, তাহলে যে জায়গার পানিটা কম্পনশীল হয়, আমাদের দেখা যায় এই কম্পনশীল জায়গাটা থেকে এই কম্পনটা সম্পূর্ণ পুকুরেই ছড়িয়ে পড়ে, অর্থাৎ একটা আরেকটাকে কম্পিত করছে। তাহলে দেখো, এক জায়গার পানি কিন্তু অন্য জায়গায় যাচ্ছে না, জাস্ট তার শক্তিটাকে সঞ্চালন করছে, তার শক্তিটাকে অন্য কাউকে দিয়ে, অন্য প্রান্তে দিয়ে দিচ্ছে, অন্য আরেকজনকে দিয়ে দিচ্ছে। এভাবে করে এক জায়গা থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন হচ্ছে, তাকেই বলা হচ্ছে তরঙ্গ। যেমন আমি কথা বলছি, আমার কথাটা বাতাসের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে দেখো, আমি কথা কিন্তু গিয়ে তোমাদের কানে ঢুকাচ্ছি না, বা আমার স্টুডেন্টের কানে দিচ্ছি না, বা আমি অন্য কারোর সাথে বলছি না, বরঞ্চ এই যে আমার যে কথার যে শক্তিটা, এই শক্তিটা এই বাতাসের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হচ্ছে। আমরা যখন পর্যাবৃত্ত গতি পড়েছিলাম, গতিটা কি সেটা আমরা দেখেছিলাম, যে পর্যাবৃত্ত গতিটা হচ্ছে যদি কোনো গতিশীল বস্তুকণার গতি এমন হয় যে একটা নির্দিষ্ট সময় পরপর একদিক থেকে অতিক্রম করবে। কোনো গতিশীল বস্তুকণার গতি এমন হয় যেন একটা নির্দিষ্ট সময় পরপর একদিক থেকে অতিক্রম করে, তবে তার গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। আমি আবারও বলি, যদি কোনো গতিশীল বস্তুকণার গতি এমন হয় যেন একটি নির্দিষ্ট সময় পরপর একদিক থেকে অতিক্রম করে, তবে তার গতিটাকেই বলা হয় পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা এবার দেখবো তরঙ্গের, হয়তো তরঙ্গের সংখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখবো তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গ কি। তো আমরা তরঙ্গের বৈশিষ্ট্য দেখব, যে আমরা তরঙ্গের সংখ্যাটা দেখলাম, তরঙ্গের বৈশিষ্ট্য দেখব। ধরে নাও এটা হচ্ছে একটা তরঙ্গ, এই তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। যদি কোনো তরঙ্গ সামনের দিকে অগ্রসর হয় তবে তাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ। দেখো, তরঙ্গ আমরা জানি, আমরা 9 থাকতে পড়েছিলাম, তরঙ্গ একদিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় হচ্ছে বিস্তার এ, এবং এখান থেকে এটুকু দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা। এখান থেকে এটুকুকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা, একটা পূর্ণ স্পন্দন, তাই না? আবার এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করে তাকে বলা হয় হচ্ছে কম্পাঙ্ক।
তাহলে তরঙ্গের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, যে তরঙ্গর বৈশিষ্ট্য, তরঙ্গ এক সেকেন্ডে কতগুলো স্পন্দন দিচ্ছে এটা আমার জানা যায়, জানতে হবে। আবার তরঙ্গটা অনুপ্রস্থ নাকি অনুদৈর্ঘ্য সেটা তরঙ্গের প্রকারভেদ অনুসারে আমরা জানি। এরপরে তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, কম্পাঙ্ক থাকবে, বিস্তার থাকবে। তাহলে তরঙ্গের বৈশিষ্ট্য দেখি। মাধ্যমের বিভিন্ন কণা সম্মিলিত কম্পনই হচ্ছে তরঙ্গ। বিভিন্ন কণা সম্মিলিত কম্পনই হচ্ছে তরঙ্গ। তরঙ্গের বিস্তার, কম্পন ও তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। দেখো বিস্তার রয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, আবার এক সেকেন্ডে কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করছে সেটা কম্পাঙ্ক রয়েছে। তাহলে বিস্তার, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য, কম্পন ও তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। কম্পন কাপাটা। আচ্ছা, তরঙ্গ অগ্রগামী ও স্থির হতে পারে, অগ্রগামী হতে পারে এবং স্থির হতে পারে। স্থির তরঙ্গটা কি এটা তোমাদেরকে একটু পরে আমরা পড়াবো বা নেক্সট লেকচারে দিব। স্থির তরঙ্গ হচ্ছে, মনে করো আমি কথা বলছি, আমার কথাটা কোনো দেওয়ালে রিফ্লেক্ট হয়ে আবার আমার দিকে ফিরে আসলো। এই যে একটা কোনো একটা তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়ে আবার ফিরে আসা, বা সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের একটি আরেকটি বিপরীত দিক থেকে আরোপিত হলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলা হয় স্থির তরঙ্গ। আমি সামনের দিকে কথা বলছি, আমার কথাটা কোনো জায়গায় বাধা পেয়ে আবার আমার দিকে ফিরে আসছে, অর্থাৎ বিপরীত দিকে ফিরে আসছে, তাহলে যে কম্পনটা সৃষ্টি হচ্ছে, ওই যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে ওই তরঙ্গটা হচ্ছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গের ডিফিনিশন লিখে দিব তোমাদেরকে। তরঙ্গ আর ও লম্বিক হতে পারে। তোমরা 9 থাকতে পড়েছিলা অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য। এই আর শব্দের অর্থ হচ্ছে অনুপ্রস্থ, আর মানে হচ্ছে অনুপ্রস্থ, আর লম্বিক মানে হচ্ছে অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য দেখো, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ আর একটা হচ্ছে লঙ্গিটিউড ওয়েভ। তরঙ্গ প্রতিসরণ ব্যতিচার অপবর্তন ঘটে। প্রতিফলন ঘটে, প্রতিসরণ ঘটে, ব্যতিচার অপবর্তন ঘটে। প্রতিসরণ কি জানো, ব্যতিচারও কি এটাও তোমরা জানো, অপবর্তনটা কি এটাও জানো। অপবর্তনটা হয়তো তোমরা জানো না, বাধা পেয়ে বেঁকে যাওয়াটা, বাধা পেয়ে সরে যাওয়াটাকে বলা হয় হচ্ছে অপবর্তন। তরঙ্গ শক্তি সঞ্চালন করে। তরঙ্গ, আমরা এটা তরঙ্গের সংজ্ঞার ভিতরেই আছে। কোনো তরঙ্গ এক বিন্দু থেকে অন্য স্থানে যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে সঞ্চালিত করে না, তাকেই বলা হয় তরঙ্গ। তার মানে আমরা বলতে পারি তরঙ্গ শক্তি সঞ্চালন করে। বুঝতে পেরেছো? তাহলে এই বেসিক বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, এখানে 3টা বা 4টা বৈশিষ্ট্য মনে রাখবা। তাহলে কি কি দেখলা, যে তরঙ্গ শক্তি সঞ্চালন করে, একটা কোনো মাধ্যমের সবগুলো কণার সম্মিলিত কম্পনই হচ্ছে তরঙ্গের সৃষ্টি হয়। তরঙ্গের বিস্তার, কম্পন, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তরঙ্গ অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য হতে পারে, বা আর বা লম্বিক হতে পারে। তারপরে তরঙ্গ প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন ঘটে। তরঙ্গ স্থির হতে পারে, অগ্রগামীও হতে পারে। ঠিক আছে স্যার? ওকে। আমরা তরঙ্গের যে জায়গাগুলো আমরা 9 থাকতে পড়েছিলাম, তোমাদের মনে আছে হয়তোবা, যে আমরা এটা হচ্ছে একটা তরঙ্গ। আমরা জানি তরঙ্গটা একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় হচ্ছে বিস্তার। এই যে এইটুকু হচ্ছে, মনে করো যে সে কতটুকু একদিকে সর্বাধিক কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এইটুকু দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে তার বিস্তার। তাহলে বিস্তার কি, বিস্তার, তরঙ্গের বিস্তার হচ্ছে একদিকে সর্বাধিক অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে বিস্তার। এই বিস্তারকে প্রকাশ করা এ দ্বারা, এটা স্মলেও হতে পারে, ক্যাপিটালও হতে পারে, তাহলে এটা হচ্ছে তার বিস্তার। তাহলে তরঙ্গের বিস্তার কি, কোনো তরঙ্গ একদিকে সর্বাধিক যে দূরত্বটা অতিক্রম করে, সর্বাধিক অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে বিস্তার, বিস্তারকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা। এরপরে তরঙ্গের ব্যাসের ভিতরে আমাদের জানতে হবে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, কোন তরঙ্গ একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণের জন্য যে দূরত্ব অতিক্রম করে, একটা পূর্ণ স্পন্দনের জন্য সে যে দূরত্ব অতিক্রম করে। দেখো এটা কি একটা হাফ সাইকেল, এটা একটা হাফ সাইকেল, দুটো হাফ সাইকেল মিলে একটা কি হচ্ছে ফুল সাইকেল হচ্ছে, দুটো হাফ সাইকেল মিলে একটা ফুল সাইকেল। তাহলে এটাকে বলা হচ্ছে তার পূর্ণ স্পন্দন, এটাকে বলা হচ্ছে তার পূর্ণ স্পন্দন। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পূর্ণ স্পন্দনের জন্য যে দূরত্ব অতিক্রম করে। ধরে নাও পূর্ণ স্পন্দনের জন্য সে গেছে হচ্ছে এ থেকে সি পর্যন্ত। পুনঃস্পন্দনের জন্য সে কোথা থেকে কোথায় গিয়েছে, পুনঃস্পন্দনের জন্য তরঙ্গটি এ হতে সিতে গিয়েছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে পুনঃস্পন্দনের জন্য অতিক্রান্ত দূরত্ব। পুনঃস্পন্দনের জন্য অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এসি তরঙ্গ দৈর্ঘ্য প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা।
তাহলে ল্যামডা ইজিক্যাল টু হচ্ছে এসি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, অর্থাৎ একটা পূর্ণ স্পন্দনের দূরত্ব, একটা পূর্ণ স্পন্দনের দূরত্বটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বা আমরা এটাও বলতে পারি দুটি সমদশা সম্পূর্ণ দুটি কণার মধ্যকার দূরত্ব। মনে করো এটা 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 সমদশায় আছে, আবার এটা আর এটা সমদশায় আছে, 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 মানে যে সমদশা সম্পূর্ণ দুটি কণা মধ্যকার দূরত্বটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করে ল্যামডা দ্বারা। এরপরে হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক বোঝার আগে আমাদের পর্যায়কালটা বুঝতে হবে। পর্যায়কাল, পর্যায়কাল হচ্ছে তরঙ্গের একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে। মনে করো এই যে এখান থেকে এখানে আসতে তার যে সময়টা লেগেছে, এই সময়টাই হচ্ছে তার পর্যায়কাল। আমি আবারও বলি, একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে, আমরা বলেছিলাম একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে, মনে করো এখান থেকে যাত্রা শুরু করে এখানে ফিরে আসতে যে সময়টা লাগছে, সেই সময়টা হচ্ছে তার পর্যায়কাল। আমার বোর্ডটা ছোট, এই জন্য তোমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। পর্যায়কাল হচ্ছে একটি পূর্ণ স্পন্দনের সময়, এটাকে প্রকাশ করা হয় টি দ্বারা। তার মানে পর্যায়কাল হচ্ছে একটি পূর্ণ স্পন্দনের সময়, তাহলে পর্যায়কালকে প্রকাশ করা হয় হচ্ছে টি দ্বারা। তার মানে তোমরা বুঝতেই পারছো যে টি সময়ে, ক্যাপিটাল টি সময়ে কয়টা স্পন্দন দিবে? একটা স্পন্দন দিবে। ক্যাপিটাল টি সময়ে কয়টা স্পন্দন দিবে? একটা স্পন্দন দিবে। এই যে একটি পূর্ণ স্পন্দনের সময়, তার মানে এখান থেকে এটুকু কি একটা পূর্ণ স্পন্দন, তাহলে এখান থেকে এটুকু আসতে যে সময়টা লেগেছে তাই হচ্ছে পর্যায়কাল। তার মানে আমরা শর্টলি বলতে পারি এ থেকে সিতে আসতে যে সময়টা লেগেছে ওই সময়টাই হচ্ছে তার পর্যায়কাল টি। এরপরে পর্যায়কালের পরে আছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক হচ্ছে, দেখো এই যে একটি পূর্ণ স্পন্দনের সময় হচ্ছে টি, তার মানে এই টি সময়ে কয়টা স্পন্দন দেয়? টি সময়ে পূর্ণ স্পন্দন দিবে হচ্ছে একটা। টি সময়ে কয়টা পূর্ণ স্পন্দন দিবে? টি সময়ে মাত্র একটা পূর্ণ স্পন্দন দিবে। এই এই এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করে তাকেই বলা হয় কম্পাঙ্ক। ধরে নাও এই টি এর মান 5, তার মানে 5 সেকেন্ডে দিচ্ছে কয়টা স্পন্দন? একটা স্পন্দন, একটা পূর্ণ স্পন্দন। এক সেকেন্ডে কতগুলো দিচ্ছে? এই এক সেকেন্ডে যতগুলো দিবে তাই হচ্ছে তার কম্পাঙ্ক। তার মানে কম্পাঙ্ক মানে হচ্ছে এক সেকেন্ডে পূর্ণ স্পন্দনের সংখ্যা। এক সেকেন্ডে পূর্ণ স্পন্দনের সংখ্যাকেই বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ক ইংরেজি ফ্রিকোয়েন্সি, একে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? কম্পাঙ্ককে প্রকাশ করা হয় এফ দ্বারা। কম্পাঙ্ক মানে কি? এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করে তাই হচ্ছে তার কম্পাঙ্ক। ওকে, দেখো তার মানে আমি এখান থেকে বলতে পারি যে টি সময়ে, সুতরাং আমরা বলতে পারি, বলা যায় টি সময়ে পূর্ণ স্পন্দন দেয় কয়টা? বলো তো কয়টা দেয়? এই টিটা কি? পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? একটা পূর্ণ স্পন্দনের সময়। এই টিটা কি? পর্যায়কাল। পর্যায়কাল মানে কি? একটা পূর্ণ স্পন্দনের সময়। তার মানে টি সময় পূর্ণ স্পন্দন দেবে কয়টি? একটি। সুতরাং একক সময়ে পূর্ণ স্পন্দন দেয় 1/টি। এই যে একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন দিচ্ছে তাই কি বলতো? এই যে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সংখ্যাটা কি? এফ। তাহলে একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন দিচ্ছে তা হচ্ছে কম্পাঙ্ক। সুতরাং কম্পাঙ্ক এফ ইকুয়াল টু হচ্ছে 1/টি। এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দিচ্ছে তাকে কম্পাঙ্ক বলে। তাহলে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু হচ্ছে 1/টি। তার মানে ft ইকুয়াল টু 1। কম্পাঙ্ক এবং পর্যায়কালের গুণফল কত হচ্ছে? 1। কম্পাঙ্ক এবং পর্যায়কালের গুণফল হচ্ছে 1। যাই হোক, আমি একা একাই ভিডিও করছি, এই জন্য বারবার আমার ক্যামেরার সামনে দিয়ে দেখতে হচ্ছে ভিডিওটা হচ্ছে কিনা, যার জন্য তোমাদের একটু প্রবলেম হতে পারে। দেখি জানলাটা লাগাই দিই, কারণ বাইরে বৃষ্টির শব্দ। আমার বোর্ডটা অনেক ছোট, এটাও সমস্যা হতে পারে, কিন্তু করার কিছুই নাই এই সময়টা। তো যাই হোক, এই বোর্ডটা আমি ইউজ করতাম আমার স্টুডেন্ট লাইফে, যখন দেখা যেত যে আমি আমার মানে কোনো কিছু আমি পড়তেছি কিন্তু ভুলে যাচ্ছি, সেটা নোট ডাউন করার জন্য বোর্ডটা লিখতাম, যাতে বোর্ডের দিকে তাকালেই মনে পড়ে।
সেটা কখনোই ভাবতে পারি নাই যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে এবং আমরা সবাই গৃহবন্দী হয়ে যাব এবং এই বোর্ডটাও কাজে লাগবে। তো যাই হোক, হয়তো বা সৃষ্টিকর্তা আমাদেরকে খুব দ্রুত মুক্তি প্রদান করবেন এই আশা করি। তো যাই হোক, আমরা আবার শুরু করি। তাহলে কম্পাঙ্ক এবং পর্যায়কালের গুণফল হচ্ছে কত? 1। তাহলে কম্পাঙ্ক এফ ইজিক্যাল টু হচ্ছে 1/t এবং এফ টি ইজিক্যাল টু হচ্ছে 1। তাহলে কম্পাঙ্ক এবং পর্যায়কালের গুণফল কত হচ্ছে? 1। ওকে, তাহলে মুছে দিলাম আমরা। আচ্ছা, আমরা আর একটা ডিফিনিশন দেখবো। আর একটা ডিফিনিশন হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ, তরঙ্গ বেগটা হচ্ছে, আমরা জানি সব জাস্ট একটা গাড়ির বেগ, একটা গাড়ি এক সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করে তাকে গাড়ির বেগ বলে। তরঙ্গ বেগ হচ্ছে কোনো তরঙ্গ এক সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গে তরঙ্গে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ বেগ কি? তরঙ্গের এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে আমি আবারও বলি, তরঙ্গের এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে দেখো আমাদের, তাহলে আমরা কি কি শিখলাম স্যার? এ থেকে সি, এটা একটা পূর্ণ স্পন্দন। এ থেকে সি এর দূরত্বটা হচ্ছে ল্যামডা। এ থেকে সিতে আসার সময়টা হচ্ছে ক্যাপিটাল টি। এ থেকে সিতে আসার সময় কি? ক্যাপিটাল টি। তার মানে আমরা বলতে পারি, দেখো এখান থেকে এটুকু পূর্ণ স্পন্দন, এটুকু আসতে যে সময়টা লেগেছে তা কি? পূর্ণ স্পন্দনের সময় কি? পর্যায়কাল। আবার এখান থেকে এটুকু দূরত্বটা কি? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তার মানে বলতে পারি টি সময়ে অতিক্রম করে ল্যামডা দূরত্ব। আমি আবারও বলি, এখান থেকে এটুকু দূরত্বটা হচ্ছে ল্যামডা, আবার এখান থেকে এটুকু সময়টা হচ্ছে টি। তার মানে টি সময় অতিক্রম করে ল্যামডা দূরত্ব। সুতরাং একক সময় অতিক্রম করে ল্যামডা বাই টি দূরত্ব। আমরা বলেছিলাম তরঙ্গ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ মানে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তার মানে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে তরঙ্গ বেগ বলে। সুতরাং তরঙ্গ বেগ ভি সমান সমান ল্যামডা বাই টি, বা ভি সমান সমান ল্যামডা ইন্টু 1/t। আমরা জানি 1/t মানে, আমরা একটু আগে দেখে আসছিলাম 1/t মানে হচ্ছে f। তার মানে v ইজিক্যাল টু হচ্ছে f ল্যামডা। তাহলে তরঙ্গ বেগ v ইজিক্যাল টু কত? f ল্যামডা। তরঙ্গ বেগ v ইজিক্যাল টু হচ্ছে f ল্যামডা। fটা হচ্ছে, তাহলে fটা হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, আর ভিটা হচ্ছে তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ বেগ হচ্ছে তরঙ্গ এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। তরঙ্গ বেগ ভি ইজিক্যাল টু হচ্ছে এফ ল্যামডা। যেমন দেখো আমরা জানি মাধ্যমের ঘনত্ব বিভিন্ন হলে তরঙ্গ বেগ ভিন্ন ভিন্ন হয়। যেমন আমরা জানি বায়ুতে তরঙ্গ বেগ 332 0°C তাপমাত্রায়, পানিতে 1450, লোহাতে 5100 মনে হয়, এরকম কিছু একটা হবে। 5100 আমার মনে নেই, তুমি দেখে নিবা। 5100 সামথিং লোহাতে। তার মানে যত বেশি মাধ্যমটার ঘনত্ব, যত বেশি ডিফারেন্স, তার তরঙ্গ বেগ তত পরিবর্তনশীল। তো সাধারণত যে মাধ্যমের ঘনত্ব যত বেশি হয় সে মাধ্যমের তরঙ্গ বেগটাও তত বেশি, কারণ অণুগুলো কাছাকাছি থাকে। ঘনত্ব বেশি মানে হচ্ছে অণুগুলো খুব কাছাকাছি থাকবে। অণুগুলো কাছাকাছি থাকা মানে হচ্ছে সে তার শক্তিটাকে খুব দ্রুত গতিতে একটা অণু আরেকটা অণুকে তার শক্তিটাকে স্থানান্তর করতে পারবে। তার জন্য মাধ্যম যত বেশি ঘনত্ব, ওই মাধ্যমের তরঙ্গ বেগটাও তত বেশি হয়ে থাকে। ঠিক আছে স্যার? তাহলে আমরা একটা ম্যাথ করব। স্যার একটা জিনিস খেয়াল করো যে আমরা এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি যে ল্যামডা ইজিক্যাল টু হচ্ছে ভি বাই এফ। কি দেখতে পাচ্ছি? ল্যামডা ইজিক্যাল টু ভি বাই এফ। ভিটা বেগ, এফটা হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা, যদি কম্পাঙ্ক যদি ফিক্সড থাকে, কম্পাঙ্ক যদি ফিক্সড কনস্ট্যান্ট থাকে, বেগ যদি বায়ুতের ক্ষেত্রে ল্যামডা এ ইজিক্যাল টু ভি এ বাই এফ, পানির ক্ষেত্রে ল্যামডা ডাব্লিউ ইজিক্যাল টু ভি ডাব্লিউ বাই এফ। তাহলে ভি এ কত? 332 বাই এফ, 1450 বাই এফ। অর্থাৎ যে মাধ্যমের বেগ বেশি, একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির জন্য
একটা মানে অপরিবর্তনশীল কম্পাঙ্কের জন্য বেগ যার বেশি তার তরঙ্গদৈর্ঘ্য বেশি, বেগ যার বেশি তার তরঙ্গদৈর্ঘ্য বেশি। কখন? কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির জন্য। বুঝতে পেরেছো? অর্থাৎ অপরিবর্তনশীল কম্পাঙ্কের জন্য বেগ যার বেশি তার তরঙ্গদৈর্ঘ্য বেশি, বেগ যার কম তার তরঙ্গদৈর্ঘ্য কম। ঠিক আছে স্যার? আচ্ছা, তার মানে যদি তোমাদেরকে বলি, এক কথা যদি বলি, বায়ু এবং পানিতে কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য কার তরঙ্গদৈর্ঘ্য বেশি? অবশ্যই তোমরা বলবা তো পানিতে তরঙ্গদৈর্ঘ্য বেশি। কেন? কারণ তোমরা অলরেডি বুঝতে পেরেছো পানিতে তরঙ্গ বেগ বেশি, বায়ু থেকে পানির ঘনত্বটা বেশি হওয়ার কারণে পানিতে তরঙ্গ বেগটা বেশি। আমরা এরপরে এই টাইপটার একটা ম্যাথ দেখব। ওকে, আমরা একটা ম্যাথ দেখব। এটা একটা ম্যাথ, দেখো ম্যাথটা। কোন শব্দে বায়ু ও পানিতে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 3.01 মিটার। আমি আবারও বলি, আমার লেখাটা বুঝতে তোমাদের কষ্ট হতে পারে। কোন শব্দে বায়ু ও পানিতে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 3.01 মিটার। তোমরা অলরেডি বুঝেছো যে বায়ু ও পানিতে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য অবশ্যই আসবে, কারণ দুটো মাধ্যম ডিফারেন্স, বেগ ডিফারেন্স, কিন্তু ফ্রিকোয়েন্সি একই বলেছে। তো এটা থেকে বুঝতে পারছো তার মানে কার তরঙ্গদৈর্ঘ্যটা বেশি হবে বলো তো? তোমরা একটু আগে দেখেছিলা যে যার বেগ বেশি তার তরঙ্গদৈর্ঘ্যটা বেশি। যেহেতু পানিতে বেগ বেশি সেহেতু পানিতে তরঙ্গদৈর্ঘ্য অবশ্যই বেশি হবে। তাহলে দেখো, তাহলে আমাদের কি বলছে যে শব্দের 1 নম্বর কোশ্চেন বলছে শব্দের কম্পাঙ্ক কত, 2 নম্বর কোশ্চেন উভয় মাধ্যমের তরঙ্গদৈর্ঘ্য, 3 নম্বর কোশ্চেন 20টি স্পন্দনের জন্য উভয় মাধ্যমের অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত। তোমরা অলরেডি জানো যে একটি পুনঃস্পন্দনের দূরত্বটা হচ্ছে ল্যামডা। তাহলে অবশ্যই 20টি স্পন্দনের দূরত্ব কত হবে? 20টি স্পন্দনের দূরত্ব হবে 20 ল্যামডা। তাহলে এই যে বলছে যে উভয় মাধ্যমে 20টি স্পন্দনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত, তার মানে আমরা বায়ুতেও 20টি স্পন্দনের অতিক্রান্ত দূরত্ব বের করব, আবার পানিতেও 20টি স্পন্দনের অতিক্রান্ত দূরত্ব বের করব। কিভাবে? একটার দূরত্ব ল্যামডা, 20টার দূরত্ব 20 ল্যামডা, তাহলে বায়ুতে 20 ল্যামডা এ, পানিতে 20 ল্যামডা ডাব্লিউ। তাহলে এরপরে এই দুটো দূরত্বকে বিয়োগ করে দিলে অতিক্রান্ত দূরত্বের পার্থক্যটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে শুরু করি শব্দের কম্পাঙ্কটা কত। দেখো শব্দের কম্পাঙ্ক বের করতে বলেছে, তাহলে আমাদের কি দেওয়া আছে? বা আমরা জানি বা উত্তর বায়ুতে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এ এবং পানিতে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ডাব্লিউ হলে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য বলছে। তার মানে আমরা জানো, তোমরা জানো যে ল্যামডা ডাব্লিউ বেশি। কেন বেশি? কারণ পানিতে তরঙ্গ বেগ বেশি হলে ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য কত? বুঝতে পেরেছো কেন ল্যামডা ডাব্লিউ আমি আগে লিখলাম? কারণ পানিতে বেগ বেশি, ল্যামডা ডাব্লিউ মানে হচ্ছে ভি ডাব্লিউ বাই এফ, ল্যামডা মানে হচ্ছে ভি এ বাই এফ সমান 3.01 মিটার। আমি যদি 1 বাই এফ কে কমন নিই, ভি ডাব্লিউ মাইনাস ভি এ 3.01 মিটার বা 1 বাই এফ, ভি ডাব্লিউ মানে হচ্ছে 1450, পানিতে বেগ তোমরা জানো ভি এ মানে হচ্ছে 332 সমান 3.01। তাহলে এটাকে যদি আমি সাবস্টেন্স করি, সাবস্টেন্স করলে আমার চলে আসবে 1 বাই এফ 18 সমান 3.01 মিটার বা এফ সমান 1118 ভাগ 3.01, 371 হার্টজ। তাহলে কম্পাঙ্ক কত আসছে? 371 হার্টজ। এটা হচ্ছে তার কম্পাঙ্ক। বুঝতে পেরেছো স্যার? তাহলে আমার ক্যালকুলেটর একটু প্রবলেম আছে, এখানে আমার ক্যালকুলেটর দশমিকের পরে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে না, কারণ অনেক পুরাতন ক্যালকুলেটর। যাই হোক 371 হার্টজ এটা হচ্ছে তার কম্পাঙ্ক। দেখো আমি আবারও বলি, বায়ুতে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এ, পানিতে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ডাব্লিউ। আমরা জানি ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ, যেহেতু বলেছে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য, পানিতে তরঙ্গদৈর্ঘ্য অবশ্যই বেশি হবে কারণ পানিতে বেগ বেশি। ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা 3.01 ভি ডাব্লিউ বাই এফ
VA বাই F 3.01। এখানে আমরা ল্যামডা ডাব্লিউ মানে VW বাই F, কারণ কেন ল্যামডা ডাব্লিউ মানে VW বাই F, কারণ তোমরা জানো V ইকুয়াল টু F ল্যামডা, তার মানে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে V বাই F, VW বাই F, VA বাই F 3.01 1 বাই মানে না 01 F। তো বুঝতে পেরেছো স্যার? তাহলে কম্পাঙ্ক হচ্ছে কত? 371 হার্জ। এটা হচ্ছে শব্দের কম্পাঙ্ক। ওকে, এরপরে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে উভয় মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত? বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ ইকুয়াল টু VA বাই F। VA হচ্ছে 332 বাই 371, 0.89 মিটার, এবং পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডাব্লিউ VW বাই F। VW হচ্ছে 1450 371, 3.90 এত মিটার। তার মানে দেখো আমরা বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমাদের বলছে 2 নম্বর কোশ্চেন বলছিল উভয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত? বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ VA বাই F 0.89 মিটার, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডাব্লিউ VW বাই F 3.90 মিটার। উভয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখো, তুমি যদি এই দুটাকে বিয়োগ করো দেখবা 3.01ই হবে। আমাদের শর্ত মধ্যে কি দেওয়া ছিল? উভয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 3.01 বলেছিল না, যে উভয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 3.01। তুমি এই দুটাকে যদি বিয়োগ করো দেখবা সে 3.01ই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরপরে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে? যে 20টি স্পন্দনের জন্য উভয় মাধ্যমে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত? তার মানে আমরা জানি একটা স্পন্দনের দূরত্ব হচ্ছে ল্যামডা, তাহলে একটি স্পন্দনের দূরত্ব বায়ুতে 20টি স্পন্দনের দূরত্ব SA ইকুয়াল টু 20 ল্যামডা এ। একটা স্পন্দনের দূরত্ব ল্যামডা, 20টা স্পন্দনের দূরত্ব 20 ল্যামডা। 20 ল্যামডা এ হচ্ছে কত? 0.89। আমরা মূলত সূত্র লিখি S ইকুয়াল টু n ল্যামডা, মূলত সূত্রটা লিখি 0.89 17.8 মিটার, এবং পানিতে 20টি স্পন্দনের দূরত্ব SW ইকুয়াল টু 20 ল্যামডা ডাব্লিউ 78 মিটার। তাহলে পার্থক্য, সুতরাং পার্থক্য (6.2 মিটার। তাহলে তোমরা বুঝতে পারলা, উভয় বলছে উভয় মাধ্যমে 20টি স্পন্দনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত? অতিক্রান্ত দূরত্ব পার্থক্য কত আসলো? 60.2 মিটার। এই যে আমরা ভেঙে ভেঙে 3টা কোশ্চেন দিচ্ছি, আমাদের পরীক্ষার সময় কিন্তু 3টা কোশ্চেন দিবে না, আমাকে একটাই দিবে। আমাদের উদ্দীপকটা দিয়ে আমাকে বলবে যে উভয় মাধ্যমে 20টি স্পন্দনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত। তাহলে উভয় মাধ্যমে 20টি স্পন্দনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য বের করতে গেলে উভয় মাধ্যমে আমার তরঙ্গ দৈর্ঘ্যটাকে বের করে আনতে হচ্ছে। আবার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে আমার কম্পাঙ্কটাকে বের করতে হচ্ছে। তার মানে একবারে মানে এই যে প্রথম 3টা কোশ্চেনের প্রথম 2টা কোশ্চেন বাদ দিয়ে যদি শুধু 3 নম্বর কোশ্চেনটা দেয়, 3 নম্বর কোশ্চেনটা সলভ করতে গেলে আমার অবশ্যই কি করতে হচ্ছে? প্রথমে আমার উভয় মাধ্যমে আমার অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমার উভয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিতে হচ্ছে। আবার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে আমার উভয় মাধ্যমে অবশ্যই কম্পাঙ্ক বের করে তারপরে সলভ করতে হচ্ছে। বুঝতে পেরেছো স্যার? তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তোমরা দেখবা। ওকে স্যার, তাহলে আমরা মুছে দিলাম। আচ্ছা দেখো, তোমরা যখন পর্যাবৃত্ত গতি পড়েছিলা, পর্যাবৃত্ত গতিটার ক্ষেত্রে সরণ ছিল x ইকুয়াল টু a sin ওমেগা t। মনে করে দেখো, এই যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে যখন এই পর্যাবৃত্ত গতিটা দেখাইছিলাম তখন দেখাইছিলাম এটা সরণ x ইকুয়াল টু a sin ওমেগা t।
এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তাহলে কিন্তু তরঙ্গের জন্য এটাও তো একটা পর্যাবৃত্ত গতি, বাট এটা 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 কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর সরণ জিরো, কিন্তু এটা কিন্তু সরণ জিরো হচ্ছে না, এটা কিন্তু সামনের দিকে পর্যায়ক্রমে সামনের দিকে অবসান হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে ওয়াই এক্স এর পরিবর্তে আমরা বলবো, এক্স এর পরিবর্তে বলছি ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এক্স ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি। তাহলে এটা এই এই যে এক এই যে স্থানটা, এই স্থানটা হচ্ছে তার ওয়াই, এতে এইটুকু ওয়াই ওয়াই অক্ষ। তাহলে আমরা দেখো, তাহলে এইটুকুই হচ্ছে তরঙ্গ আর পর্যাবৃত্ত গতির ডিফারেন্সটা ওইভাবে তেমন কিছুই নাই। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে ধরে নাও কোন একটা কণা এবিসি বরাবর যাত্রা করছে। মনে করো একজন ব্যক্তি এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এবার নিচে নামলো, এবার নিচে নামলো, স্থিতি আসলো, এবার আরো নিচে নামলো, এবার আরো নিচে নামলো, স্থিতি এবার উপরের দিকে উঠলো, এবার উপরের দিকে উঠলো। দেখো তাহলে ডিফারেন্স কিন্তু কিছুই নেই। এই যে হাফ সাইকেল, এই যে হাফ সাইকেল, এই যে হাফ সাইকেল, এই যে হাফ সাইকেল, তাহলে সেম সেম এটা যদি 0 ডিগ্রি বলি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তাহলে এটা 0, এটা 90, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা 360 ডিগ্রি, এটা 270, এটা 360 ডিগ্রি। বুঝতে পেরেছো স্যার? আচ্ছা দেখো, আমরা এবার দেখাবো হচ্ছে অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ আমরা এর মাঝখানে আমরা স্কিপ করেছি অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ তোমরা নিজেরাও ভালো করে জানো যে অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ মাধ্যমে কণার দিকের সাথে সমকোণে অগ্রসর হয় সেটা অনুপ্রস্থ, আর যেটা সামন্তরালে অগ্রসর হয় সেটা অনুদৈর্ঘ্য। এটা আমি আর বলতে চাচ্ছি না, তোমরা নিজেরা এটা ভালো করে জানো। তো আজকে আমরা অগ্রগামী তরঙ্গটা দেখবো। অগ্রগামী তরঙ্গটা কি? অগ্রগামী মানে অগ্র মানে কি? সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাই না? যে তরঙ্গ দুই কোনো চলমান তরঙ্গ জাস্ট পার্ট বাই পার্ট সামনের দিকে অগ্রসর হয়, তবে সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। আমরা অগ্রগামী তরঙ্গের সংজ্ঞাটা লিখে দিব। দেখো, অগ্রগামী তরঙ্গ হচ্ছে কি? কোনো তরঙ্গ যদি বিস্তৃত মাধ্যমে এক স্তর হতে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সামনের দিকে অগ্রসর হতে থাকে তবে তাকে অগ্রগামী তরঙ্গ বলে। আমি আবারও বলি, একটা হিউজ মাধ্যম, একটা বৃহৎ একটা মাধ্যম, বিস্তৃত মাধ্যমের এক স্তর থেকে অন্য স্থানে কি সামনের কথাটা কি সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই যে তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই সামনের দিকে যে অগ্রসর হচ্ছে এটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গ। বুঝতে পেরেছো স্যার? আমি আবারও বলি, কোনো তরঙ্গ যদি একটা বিস্তৃত মাধ্যমে এক স্তর হতে অন্য স্থানে সঞ্চালিত হয়ে ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে তবে তাকে অগ্রগামী তরঙ্গ বলে। আমরা অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্যগুলো দেখব। অগ্রগামী হয়তো বুঝতে পেরেছ, অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য। দেখো, অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য। অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে কি? কোনো মাধ্যমে একই পরিমাণ কম্পনে এটি কোনো মাধ্যমে একই প্রকার কম্পনে এটি উৎপন্ন হয়। মানে জাস্ট একই প্রকার কোনো মাধ্যমে যে একই প্রকার কম্পনে, যেমন আমি কথা বলছি, যেমন এই যে একটা মাধ্যম কিভাবে বোঝাবো, যে দেখো যে আমাদের এটা হচ্ছে একটা মাধ্যম, এই মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেখো তাহলে এই মাধ্যমের প্রতিটি কণা যে কম্পনটা, প্রতিটি কণা একটা বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। তাহলে এটা যেহেতু সুষম কণা বলছে, তাহলে এর যে প্রতিটি কণার কম্পনের ফলে একই প্রকার কম্পন। মনে করো এটার বিস্তার হলো 3 মিটার, এটার বিস্তার 6 মিটার, নো, তাহলে হবে না। প্রতিটি কণার একই প্রকার কম্পন হতে হবে। এটার একটার বিস্তার যতটুকু অন্যটার বিস্তার ততটুকু, একটার কম্পাঙ্ক যতটুকু অন্যটার কম্পনও, অর্থাৎ এখানে এই কণাটার কম্পাঙ্ক যতটুকু এই কণাটার কম্পাঙ্ক ততটুকু, এই কণাটার বিস্তার যতটুকু এই কণাটার বিস্তারও ততটুকু। তাহলে মাধ্যমের একই প্রকার কম্পনে এটি উৎপন্ন হয়। এরপরে বলছে সুষম মাধ্যমের মধ্যে নির্দিষ্ট বেগে সঞ্চালিত হয়। যেমন মনে করো এই যে বাতাস, এই বাতাসের ঘনত্ব যদি সব জায়গায় সেম থাকে তাহলে বাতাসের তরঙ্গ বেগ সব জায়গায় সেম। তাহলে এটাই বলছে যে সুষম মাধ্যমের মধ্যে
নির্দিষ্ট বেগে সঞ্চালিত হয়, বেগের কোনো চেঞ্জ হবে না। মাধ্যমের কণাগুলো কখনো স্থির থাকবে না, কারণ আমরা জানি তরঙ্গের মূল কন্ডিশনই এটা যে মাধ্যমিক মাধ্যমে জাস্ট মাধ্যমিক কণাগুলো কখনো স্থির থাকবে না বলতে বোঝাচ্ছে সবসময় কি হবে, মাধ্যমিক কণাগুলো কম্পিত হতে থাকবে, মাধ্যমিক কণাগুলো কম্পিত হতে থাকবে। এটা মানে এটা না কণাগুলো সামনের দিকে অগ্রসর হবে, বিষয়টা কিন্তু এরকম না, জাস্ট মাধ্যমিক কণাগুলো নিজেরা কম্পিত হবে কিন্তু সামনের দিকে অগ্রসর হবে না, জাস্ট শক্তিটাকে সামনের দিকে পাঠিয়ে দিবে, শক্তিটা সামনের দিকে সঞ্চালিত করবে। তরঙ্গ প্রবাহের বিভিন্ন অংশের চাপ ও ঘনত্বের পরিবর্তন ঘটবে। যেমন আমি কথা বলছি, আমার কথাটার এই যে শব্দগুলো, আমার জিহ্বার যে কম্পনটা, জিহ্বার যে নাচড়া, এর সামনে যে বাতাসকে আমার চাপ দিচ্ছে, ফলে সামনের বাতাসের ঘনত্বটা বেড়ে যাচ্ছে। তাহলে এরপরে এটা আবার এর শক্তির সামনের দিকে দিয়ে দিচ্ছে, তার মানে এই অংশের ঘনত্বটা কমে গেল, এর সম্প্রসারিত হলো, সামনের অংশের ঘনত্ব বাড়লো। এভাবে করে প্রতিটা অংশের চাপ এবং ঘনত্বের চেঞ্জ হতে থাকে। এরপরে বলছে মাধ্যমের প্রতিটি কণার বিস্তার ও কম্পাঙ্ক একই থাকবে, অর্থাৎ এখানে বিস্তার যতটুকু, এখানে বিস্তার ততটুকু, এখানে বিস্তার ততটুকু, সব জায়গায় বিস্তার একই থাকবে। এই যে এই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এখানে 2-3টা বৈশিষ্ট্য মনে রাখবা, 2 মার্কের কোশ্চেন হিসেবে আসলে যাতে লিখতে পারো যে স্থির তরঙ্গের বৈশিষ্ট্যটা কি, মানে সরি অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য কি, তাহলে তোমরা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখো অগ্রগামী তরঙ্গের সমীকরণ, তরঙ্গের সমীকরণ, এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ, এটার বিস্তারটা হচ্ছে এ, তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা। এটা কোনো মনে করো একটা কণা যে কোনো একটা মুহূর্তে তার অবস্থান হচ্ছে এখানে, যে কোনো একটা তার মুহূর্তে অবস্থান হচ্ছে এখানে, এখানে তার অবস্থান যে কোনো মুহূর্তে। তাহলে দেখো এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, তার মানে এই অ্যাঙ্গেলটা এখানে 180 থেকে কিছুটা বেশি, 180 থেকে কিছুটা বেশি, বুঝতে পেরেছ? আমি আবারও বলি, এখান থেকে এটুকু হচ্ছে, এখান থেকে এটুকু 90, এটুকু হচ্ছে 180, আর এখান থেকে এটুকু হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমার কোনো একটা মুহূর্তে যদি কোনো একটা কণার অবস্থান এই জায়গাটা থাকে, মনে করো আমি করছিল হতে কোনো একটা মুহূর্তে আমার অবস্থান এখানে, এখানে অ্যাঙ্গেলটা কত হবে? অবশ্যই 180 থেকে কি বেশি। তাহলে দেখো, তাহলে এই অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ, এটা আমার বোর্ডটা ছোট জন্য প্রমাণটা দেখাচ্ছে না, আমরা এরপর আমাদের ক্লাসে যখন এটা এই বড় বড় প্রমাণগুলো আমরা রিভিউ করব। সাধারণ সমীকরণ y ইকুয়াল টু হচ্ছে a sin 2π/λ vt - x, এর মাইনাস হতে পারে প্লাস হতে পারে। বাম পাশের কণা অপেক্ষা ডান পাশের কণার দশাটা কম হয়, আর ডান পাশের কণা অপেক্ষা বাম পাশের কণার দশাটা বেশি হয়। যদি কোন একটা তরঙ্গ যদি দেখো এটা যখন এদিক থেকে এদিকে যাচ্ছে, যদি এদিক থেকে এদিকে আসতো তাহলে আমি এখানে প্লাস দিয়ে দিতাম। আমি আবারও বলি, এদিক থেকে এদিকে বাম থেকে ডানে গেলে হচ্ছে মাইনাস, ডান থেকে বামে গেলে হচ্ছে প্লাস, বুঝতে পেরেছো? এটা তাহলে তোমাদের নিজেদের যেহেতু প্র্যাকটিসের জন্য দেখাচ্ছে, আপাতত আমরা ক্লাস এই জিনিসগুলো বিস্তৃতভাবে বলবো বা বিস্তৃত টাইপের দিয়ে দেখাবো। আমি আমার সেক্ষেত্রে আমার ভিডিওটাকে শর্ট করতে হচ্ছে, কারণ ভিডিওটাকে অর্থাৎ এরপরে কনভার্ট করা লাগে, তারপর পাঠাতে হয়। তো এই জন্য যেহেতু শর্ট বলছি, যার জন্য আমরা এই সূত্র প্রমাণগুলো দেখাচ্ছি না, আমরা ক্লাসে এরপরে দেখাবো, কারণ তোমরা জানো যে আমরা কখনোই কোনো সূত্র প্রমাণটা বাদ দিই না। তো যাই হোক, দেখো আমরা বাম থেকে ডানের কণাগুলো দশাটা কি হয়, কম হয়, আর ডান থেকে বামের কণার দশাটা কি হচ্ছে, অর্থাৎ ডান থেকে যদি বামে আসতো তাহলে এখানে দিতাম প্লাস, আর বাম থেকে ডানে যাচ্ছে এই জন্য কি দিচ্ছি, মাইনাস দিচ্ছি। তোমাদের কাছে তবু আমরা বলি, আমরা একটু আগে বলেছিলাম যে y ইকুয়াল টু কত বলেছিলাম, a sin ওমেগা টি বলেছিলাম না স্যার, y ইকুয়াল টু a sin কি ওমেগা টি বলেছিলাম। আচ্ছা, ওমেগা মানে কি 2π/t বা 2πf ও বলতে পারো। আমরা পর্যাবৃত্ত গতিতে এই জিনিসগুলো স্পষ্ট করে আসছিলাম। f মানে কি v/λ, 2π/λ/vt, 2π/λ/vt, এটুকু হচ্ছে তার অবস্থানের অ্যাঙ্গেলটা। আমরা জানি sin cos tan cot এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে কি তার অ্যাঙ্গেল, তাহলে এই যে 2π/λx এটা হচ্ছে তার অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে তার অ্যাঙ্গেলটা বোঝানো হচ্ছে, বুঝতে পেরেছো স্যার? বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি তার অ্যাঙ্গেলটা। যাই হোক, যদি না বোঝো আমি তবু একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। ধরে নাও কোন একটা মুহূর্তে কণাটা যে এই জায়গাটায় আছে, এই জায়গাটায় দশা যদি ডেল হয়, এই জায়গাটা দশা যদি ডেল হয়, তাহলে দশা মানে কি একটা অ্যাঙ্গেল বা কোণ,
একটা তরঙ্গ ধরে নিচ্ছে, একটা তরঙ্গ এভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, কোনো একটা তরঙ্গ। তাহলে কোনো একটা মুহূর্তে তরঙ্গটা এই জায়গাটায় আছে, তাহলে এই জায়গাটায় তার দশাটা হচ্ছে ডেল। এই যে আমরা বললাম যে এই পর্যন্ত হচ্ছে 180, এখানে কি 180 থেকে বেশি কিছুটা, কতটুকু বেশি তা কিন্তু আমরা জানি না। এখান থেকে এইটুকু দূরত্বটা হচ্ছে এক্স দূরত্ব, এখান থেকে এটুকুর যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এক্স। আমি এক্সটা একটু বড় করে লিখি, এক্স দূরত্ব। দেখো এই দূরত্বটা হচ্ছে এক্স, তার মানে আমার এই যেহেতু এইটুকু দূরত্ব এক্স দিয়ে আছে, তাহলে আমরা কিন্তু ইচ্ছা করলে এই দশাটা বের করতে পারি। তাহলে দেখো আমরা বলতে পারি, আমরা জানি যে এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে ল্যামডা, আর এখান থেকে এটুকু অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি বা 2 পাই, এটুকু হচ্ছে পাই, এটুকু হচ্ছে পাই, তার মানে এখান থেকে এটুকু হচ্ছে কত, 2 পাই। তাহলে এখান থেকে এটুকু 2 পাই দূরত্বে কত, ল্যামডা। তাহলে ল্যামডা দূরত্বে উৎপন্ন কোণ হচ্ছে কত, 2 পাই। যদি আমরা বলছিলাম প্রমাণটা দেখাবো না, আমি তো তোমাদেরকে দেখা দিচ্ছি। এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে ল্যামডা, এই ল্যামডা দূরত্বে উৎপন্ন কোণ হচ্ছে 2 পাই। সুতরাং একক দূরত্বে উৎপন্ন কোণ, একক দূরত্বে উৎপন্ন কোণ হচ্ছে 2 পাই বাই ল্যামডা। আচ্ছা, আমরা চাচ্ছিলাম যে আমাদের মূল টার্গেটটা হচ্ছে এই জায়গাটা উৎপন্ন কোণটা বের করা। তাহলে এখানে উৎপন্ন কোণটা হচ্ছে কত, এখানে উৎপন্ন কোণ, এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে এক্স, সুতরাং এক্স দূরত্বে উৎপন্ন কোণ 2 পাই এক্স বাই ল্যামডা। সুতরাং দশা ডেল ইজিক্যাল টু 2 পাই এক্স বাই ল্যামডা। ধরে নাও যে কোনো একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, অন্য আরেকজন ব্যক্তি এই জায়গাটা দাঁড়িয়ে আছে। তাহলে আমার কোনো ব্যক্তি যদি এখান থেকে এখানে আসতে চায়, তাহলে এখান থেকে এখানে কোণ যদি 2 পাই হয়, তাহলে এখান থেকে এখানে কোণ কত হবে, এইটুকু যদি 2 পাই হয়, 360 হয়, তাহলে এখান থেকে এখানে কোণটা কি, অবশ্যই 360 থেকে অবশ্যই কি কম, অবশ্যই কম। ধরে নাও যে একজন ব্যক্তি যাচ্ছে ফার্ম গেট থেকে মোহাম্মদপুর, আরেকজন ব্যক্তি আসছে খামারবাড়ি থেকে মোহাম্মদপুর, তাহলে কার দূরত্ব বেশি, অবশ্যই যে ফার্ম গেট থেকে মোহাম্মদপুর আসছে তার দূরত্বটা বেশি। বুঝতে পেরেছ? এবার এবার এখানে দূরত্বের চেঞ্জ কতটুকু, দূরত্বের চেঞ্জ হচ্ছে, দূরত্বের ডিফারেন্সটা হচ্ছে খামারবাড়ি টু খামারবাড়ি টু ফার্ম গেট। একজন আসছে ফার্ম গেট টু মোহাম্মদপুর, আরেকজন আসছে খামারবাড়ি টু মোহাম্মদপুর। তার মানে দূরত্বের চেঞ্জ মানে দূরত্বের ডিফারেন্সটা হচ্ছে দুজনের খামারবাড়ি টু ফার্ম গেট, এই দূরত্বটা হচ্ছে ডিফারেন্স। যে ফার্ম গেট থেকে মোহাম্মদপুর আসছে সে দূরত্বটা বেশি অতিক্রম করছে, যে খামারবাড়ি থেকে মোহাম্মদপুর সে দূরত্বটা কম অতিক্রম করছে। বুঝতে পেরেছো স্যার? তাহলে দেখো কোন একটা ব্যক্তি যাচ্ছে, ধরে না এ যাচ্ছে এখান থেকে এখানে, আরেকজন যাচ্ছে এখান থেকে, তার মানে অবশ্যই এর অ্যাঙ্গেলটা অবশ্যই কি হবে, কম হবে। কতটুকু কম হবে সেটা আমরা বের করলাম। দেখো তাহলে ল্যামডা দূরত্বে উৎপন্ন কোণ হচ্ছে 2 পাই, সুতরাং একক দূরত্বে উৎপন্ন কোণ 2 পাই বাই ল্যামডা। সুতরাং এক্স দূরত্বে উৎপন্ন কোণ 2 পাই এক্স বাই ল্যামডা। অতএব সুতরাং এর সরণ আমরা জানি y ইজিক্যাল টু কত, a sin ওমেগা টি মাইনাস ডেল। এই যে এর সরণ কতটুকু কম আছে, জাস্ট অ্যাঙ্গেল কি কিছুটা কম আছে না, কতটুকু কম আছে, ডেলটা কম। কারণ এখান থেকে দেখো যে এখান থেকে এখানে যাওয়ার জন্য কি কিছুটা এর তুলনায় কিছুটা কম দূরত্ব অতিক্রম করছে, কতটুকু কম, সেটা হচ্ছে ডেল, তার দশাটা হচ্ছে ডেল। দেখো তার মানে আমার y ইকুয়াল টু a sin ওমেগা মানে আমরা জানি 2 পাই বাই টি বা 2 পাই f বলতে পারি আমি, আর ডেল মানে আমি জানি 2 পাই বাই ল্যামডা x। আমি একটু আগে ডেলের মানটা বের করে নিয়েছি, a sin 2 পাই f মানে হচ্ছে b বাই ল্যামডা t মাইনাস 2 পাই বাই ল্যামডা x। দেখো এখানে 2 পাই বাই ল্যামডা আছে, এখানে 2 পাই বাই ল্যামডা আছে, 2 পাই বাই ল্যামডাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, vt মাইনাস x। এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের জেনারেল ইকুয়েশন। আমি আবারও বলি, অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ হচ্ছে y ইজিক্যাল টু a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। স্যার এই চ্যাপ্টারটা কিন্তু 90% এই সমীকরণের উপর ডিপেন্ডেন্ট, মনে রাখবা এই চ্যাপ্টারটা, তরঙ্গ চ্যাপ্টারটা 90% এই সমীকরণের উপর ডিপেন্ডেন্ট। তাহলে y ইজিক্যাল টু কত, a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। কখন, যখন বাম থেকে ডাইরে যাচ্ছে, কখন, আমি এই চিত্রটাকে মুছে দিয়ে আমি আরেকবার আঁকি।
দেখো এটা হচ্ছে তার বিস্তার এ, এখান থেকে এটুকু হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটুকু হচ্ছে পাই, এখান থেকে এটুকু হচ্ছে 2 পাই। এই দেখো এটুকু হচ্ছে 2 পাই 360 ডিগ্রি, এটুকু হচ্ছে পাই। তাহলে আমাদের কোনো যে কোনো একটা মুহূর্তে কোনো একটা কণার তার দশা হচ্ছে ডেল, এই দূরত্বটা হচ্ছে এক্স। কোনো একটা কণার যে কোনো মুহূর্তে তার দশা হচ্ছে ডেল, তার দূরত্ব হচ্ছে এক্স, দশা মানে হচ্ছে যে কোনো মুহূর্তে তার গতির সম্মুখ অবস্থানকে দশা বলে। সেই এখানে তার অ্যাঙ্গেল কতটুকু সেটা আমরা বের করে নিয়েছি। সে এখান থেকে সামনে দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে ওই দূরত্বটা কম অতিক্রম করবে, ওই অ্যাঙ্গেলটা কম সৃষ্টি করবে। দেখো যদি বাম থেকে ডাইনে যায়, যদি আমি আবারও বলি যদি বাম থেকে ডাইনে যায় তাহলে মাইনাস, আর যদি ডাইন থেকে বামে আসে তাহলে কি প্লাস। এটা কেন হয় এটার ব্যাখ্যাটা আমি তোমাদের ক্লাসে দিব, আমরা ক্লাসে চ্যাপ্টারটা যখন আবার রিভিউ করব। এখন আপাতত পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাদেরকে এটা দেখাচ্ছি আর কি শর্টলি। দেখো এরপর আমরা এটা বিস্তারিত পড়াবো, তখন তোমরা এই কোশ্চেনগুলো করবা বা আমি নিজেও বলবো। দেখো এর তাহলে আমরা কি পেলাম, যদি আমরা আমাদের যদি ডাইন থেকে বামে আসতো, যদি বাম থেকে ডাইনে না যায়, যদি ডাইন থেকে বামে আসতো তাহলে এখানে কি হতো প্লাস প্লাস প্লাস, বুঝতে পেরেছো? মানে বাম থেকে ডাইনে গেলে মাইনাস, আর ডাইন থেকে বামে আসলে হচ্ছে প্লাস। তরঙ্গ সমীকরণ y ইকুয়াল টু কত, a sin 2 পাই বাই ল্যামডা bt মাইনাস x। এই সমীকরণটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি আবারও বলেছি যে তরঙ্গ চ্যাপ্টারে 90% ডিপেন্ড করে হচ্ছে এই ইকুয়েশনের উপর, সেটা শব্দ তরঙ্গ হোক আলোক তরঙ্গ হোক। আলোর ক্ষেত্রে এটা দিতাম সিটি, বির পরিবর্তে দেওয়া হতো সি। তাহলে y ইকুয়াল টু কত, a sin 2 পাই বাই ল্যামডা bt মাইনাস x। এখানে যদি প্লাস মাইনাস ব্যবহার করি কোনো প্রবলেম আছে না, কেন প্রবলেম নাই, কারণ আমরা জানি যে ডাইন থেকে বামে আসলে সেটা কি হবে প্লাস হবে। ওকে, তাহলে বুঝতে পেরেছো? আমরা জানি ওমেগা মানে হচ্ছে, এটা কিন্তু ডাব্লিউ না, এটা কিন্তু ওমেগা। ওমেগা মানে হচ্ছে 2 পাই f, f মানে হচ্ছে v বাই ল্যামডা। এখানে 2 পাই বাই ল্যামডা আছে, 2 পাই বাই ল্যামডাটাকে আমি ওই পাশের জায়গা থেকে কমন নিলাম, তাহলে কি থাকে 2 পাই বাই ল্যামডা bt মাইনাস x। যেখানে এটা হচ্ছে বিস্তার, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, বিটা বেগ, এক্সটা হচ্ছে তার চরম অবস্থান। দেখো আমরা y ইকুয়াল টু a sin কি পেলাম 2 পাই বাই ল্যামডা bt মাইনাস x। এটা কি বিস্তার, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, বিটা বেগ। দেখো আমি আবার দেখো এটা হচ্ছে তার বিস্তার, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বিটা হচ্ছে তরঙ্গ বেগ। বিস্তার তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগ, বিস্তার তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বেগ। ওকে, তাহলে আমরা ম্যাথ শুরু করি। ম্যাথ দেখো একটা, আমি একটা মডেল ম্যাথ দেখাচ্ছি, এই ম্যাথ অনুযায়ী তোমরা বাকি ম্যাথগুলো করার চেষ্টা করবা। মনে করো একটা তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। দেখো দেখো এই যে কখনো যদি y ইজিক্যাল টু সাইন বা কজও থাকতে পারে, কজ হয় কখন এটাও দেখাবো আমি, কজও থাকতে পারে। এই ধরনের যদি কখনো লেখা থাকে তাহলে বুঝে নিবা এটা একটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ। y ইজিক্যাল টু সাইন থাকুক কজ থাকুক যেটাই থাকুক না কেন, আমি বুঝে নিবা এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ, যেটা পালাক্রমে যেটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে যদি এখানে বলতাম y ইকুয়াল টু 5 cos, যদি cos দিতাম তাহলে ডিফারেন্সটা কি, এর ভিতরে অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। এইটুকুই অ্যাঙ্গেল ডিফারেন্স কত ডিগ্রি, 90 ডিগ্রি। অর্থাৎ কোন একটা তরঙ্গ যদি এই জায়গা থেকে শুরু হয়, কজেটা শুরু হচ্ছে হলো এই জায়গা থেকে, সাইনেরটা যদি এখান থেকে শুরু হয়, কজেটা শুরু হচ্ছে এই জায়গাটা, এইটুকু ডিফারেন্স। তাহলে সাইনের জায়গায় যদি cos থাকে ভয় পাওয়ার কোনো দরকার আছে না, জাস্ট অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তবু cos দিয়ে আমরা ম্যাথ দেখাবো। আবার তো এটা দেখে নাও, এখানে 1 নম্বর কোশ্চেন বলছে বিস্তার, 2 নম্বর বলছে তরঙ্গ বেগ, 3 নম্বর তরঙ্গ দৈর্ঘ্য, 4 নম্বর কম্পাঙ্ক, 5 নম্বর পর্যায়কাল, 6 নম্বর 20টি স্পন্দনের দূরত্ব। দেখো 1 নম্বর কোশ্চেন আমাকে বলেছে আমার দেয়া আছে y ইকুয়াল টু 5 sin 300t মাইনাস 7x। 1 নম্বর কোশ্চেন বলেছে বিস্তার কত, 2 নম্বর কোশ্চেন তরঙ্গ বেগ কত, 3 নম্বর কোশ্চেন তরঙ্গ দৈর্ঘ্য কত, 4 নম্বর কোশ্চেন কম্পাঙ্ক কত, 5 নম্বর কোশ্চেন পর্যায়কাল কত, 6 নম্বর কোশ্চেন 20টি স্পন্দনের দূরত্ব কত। তোমরা অলরেডি জেনেছো যে একটা স্পন্দনের দূরত্ব হচ্ছে ল্যামডা, তাহলে 20টা স্পন্দনের দূরত্ব 20 ল্যামডা। তাহলে
আমি এই কোশ্চেনগুলো সলভ করব এখন। তোমরা এটাকে মডেল হিসেবে নিয়ে বাকি কোশ্চেনগুলো তোমরা নিজেরাই করবো, আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। তবে স্যার মাথায় রাখবো, আমি কিন্তু আবারও বলছি, ওয়াই ইজিক্যাল টু এ সাইন 2 পাই/λ ভিটি মাইনাস এক্স, এই যে অগ্রগামী তরঙ্গের যে ইকুয়েশনটা, এটার উপরে কিন্তু এই চ্যাপ্টার 90% ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, দেখো ম্যাথটা করবো কিভাবে। ম্যাথটা যখন করবো তখন আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে এটা হচ্ছে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সমীকরণ 1, যেটা দেওয়া আছে এটা সমীকরণ 1। আর আমরা জানি y ইকুয়াল টু হচ্ছে a sin 2 পাই/λ vt মাইনাস এক্স। স্যার একটা টেকনিক মনে মাথায় রাখবা, আমার দেওয়া আছে যে সমীকরণটা, ওই সমীকরণের ব্র্যাকেটের বাইরে যদি কিছু থাকে সেটাকে আমি অবশ্যই ব্র্যাকেটের ভিতরে পাঠিয়ে দেবো। যদি মনে করি এখানে থাকতো 3 × 200t - 7x, তাহলে আমি এখানে 3টাকে ভিতরে পাঠিয়ে দিলাম 200 × 3 - 7 × 3x। বুঝতে পারলাম? অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে সেটাকে অবশ্যই ধাক্কা দিয়ে ব্র্যাকেটের ভিতরে পাঠিয়ে দেবো। সাইন কজ আছে, আমরা বুঝতে পারছি এটা অগ্রগামী তরঙ্গ। তার মানে আমরা জানি, আমরা কি জানি, y = a sin 2 পাই/λ vt মাইনাস x। আমরা যেটা জানি সেটারও ব্র্যাকেটের বাইরে যদি কিছু থাকে সেটাকেও আমরা ব্র্যাকেটের ভিতরে পাঠাই দেব। বুঝতে পারলা? আমরা যেটা জানি ওটাও যদি ব্র্যাকেটের বাইরে কিছু, ওটা তো ব্র্যাকেটের বাইরে 2 পাই/λ আছে, এটাকেও ব্র্যাকেটের ভিতরে পাঠাই দিলাম। এটাকে দিলাম সমীকরণ কি 2। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা 1 এবং 2 তুলনা করব। 1 ও 2 তুলনা করে, এখানে আছে a, এখানে আছে কত 5, তার মানে বিস্তার a = 5 মিটার। আমরা জানি এটা হচ্ছে বিস্তার, অ্যামপ্লিটিউড মানে হচ্ছে বিস্তার। এটা হচ্ছে 1 নাম্বার অ্যানসার। শেষ, একটা অ্যানসার শেষ। বুঝতে পারলা? আচ্ছা, এবার আসি আমরা 2 নাম্বার। 1 ও 2 তুলনা করছি। দেখো এখানে আছে 2 পাই/λ vt, আর এখানে আছে কত 200t। যদি ব্র্যাকেটের বাইরে কিছু থাকতো না, কিছু ব্র্যাকেটের ভিতরে পাঠিয়ে দিতাম। যাও, তাহলে আমার বিস্তার হচ্ছে 5 মিটার। এবার আমরা দেখো এখানে আছে 2 পাই/λ vt, আর এখানে আছে কত 200t। তাহলে এবং 2 পাই/λ vt = 200t। t ওই পাশ থেকে চলে গেল, t যদি ওই পাশ থেকে চলে যায় তাহলে কি থাকবে 2 পাই ইনটু, আমি এটাকে v/λটাকে একটু সেপারেট লিখলাম, এই t ওই পাশ থেকে সরাই দিলাম, সরাই দিলে আমার থাকছে 2 পাই v/λ × 200। আমার দেখতে হচ্ছে, আমি বারবার ক্যামেরার পিছনে এসে দেখি যে তোমরা বুঝতে পারছো কিনা, আমার কোনো লেখা চেঞ্জ করা লাগবে কিনা, যদিও আমার লেখাটা খুব বিখ্যাত লেখা। দেখো তাহলে আমার, স্যার আমরা জানি v/λ মানে হচ্ছে f সমান হচ্ছে 2 পাই f সমান হচ্ছে 200, বা f = হচ্ছে 200/2 পাই। হার্টজ, এটা হচ্ছে তার কম্পাঙ্ক। 31.83 হার্টজ, এটা হচ্ছে কি তার কম্পাঙ্ক। এরপরে দেখো দেখো কম্পাঙ্ক পেলাম, আমার এটা হচ্ছে কম্পাঙ্ক। সুতরাং কম্পাঙ্ক f = 31.83 হার্টজ। এরপর আমার বলছে লাস্ট আরেকটা হচ্ছে, এবং 2 পাই/λ x = হচ্ছে 7x। x চলে যাবে, তাহলে λ = হচ্ছে 2 পাই/7। x চলে যাবে, λ = হচ্ছে 2 পাই/7, 0.897 মিটার। এটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে 2 পাই/λ x = 7x, x চলে যাবে, তাহলে λ = 0.897 মিটার। এটা হচ্ছে কি তার তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে সুতরাং
তরঙ্গ দৈর্ঘ্য 0.897 মিটার। এবার আমাদের বলছে কি, দেখো এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আমাদের এরপরে বলছে যে তরঙ্গ বেগ কত। তরঙ্গ বেগ v ইকুয়াল টু f ল্যামডা। f তুমি পেয়েছো 31.83 আর ল্যামডা পেয়েছো 0.897। মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার তরঙ্গ বেগ। এই লেখাটা চেঞ্জ করতে হবে। দেখো তাহলে এটা হচ্ছে তরঙ্গ বেগ। আচ্ছা দেখো এখানে কম্পাঙ্ক পেয়েছো, কম্পাঙ্ক পাইলে পর্যায়কাল পাওয়া যায় f ইকুয়াল টু 1/t। কম্পাঙ্ক পারলে কি পর্যায়কাল পাওয়া যায় না, f ইকুয়াল টু 1/t। তার মানে এই কম্পাঙ্ক থেকে তুমি পর্যায়কাল পাচ্ছ, তোমার বেগ দেওয়া আছে। আর একটা কোশ্চেন দেওয়া ছিল যে 20টি স্পন্দনের জন্য অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে তুমি যেখানে ল্যামডা পেয়েছো, একটা স্পন্দনের জন্য দূরত্ব হচ্ছে ল্যামডা, তাহলে 20টা স্পন্দনের দূরত্ব কত, 20 ল্যামডা, ইজিলি হয়ে গেল। তাহলে একটা স্পন্দনের দূরত্ব ল্যামডা, 20টা স্পন্দনের দূরত্ব 20 ল্যামডা। তার মানে আমাদের সবগুলো কোশ্চেনে হয়েছে। আমরা আর দেখাচ্ছি না। বলতে পারো স্যার কম পর্যায়কাল তো দেখার নাই। যেহেতু তোমরা কম্পাঙ্ক পেয়েছো f ইকুয়াল টু 1/t, এই সমীকরণ দিয়ে পর্যায়কালটা বের করে ফেলবা। এবার বলতে পারো স্যার 20টা স্পন্দনের জন্য অতিক্রান্ত দূরত্ব তো দেখার নাই। স্যার তোমরা অলরেডি দেখেছো যে একটা ল্যামডা মানে হচ্ছে একটা স্পন্দনের দূরত্ব। একটা স্পন্দনের দূরত্ব জানলে 20টা স্পন্দনের দূরত্ব অবশ্যই কি জানা যাবে, তাই তো? ওকে, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। তাহলে আজকে আমি তোমাদেরকে কি কি শিখালাম, তরঙ্গ কি এটা দেখলাম, তরঙ্গের প্রকারভেদ সম্পর্কে বলেছি, এরপরে তরঙ্গের বৈশিষ্ট্য বলেছি, এরপরে আমরা আসলাম অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ, অগ্রগামী তরঙ্গ দিয়ে ম্যাথ। অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ কি বলতো, y ইকুয়াল টু a sin 2 পাই ল্যামডা vt মাইনাস x। যদি আমি বলি y ইকুয়াল টু a sin 2 পাই ল্যামডা vt প্লাস x, কোনো প্রবলেম আছে না? একটা হচ্ছে বাম থেকে ডানে, আরটা হচ্ছে ডান থেকে বামে। তাহলে বলো তো কি, y ইকুয়াল টু a sin 2 পাই ল্যামডা vt মাইনাস x। তাহলে এই সমীকরণটার উপর এই চ্যাপ্টারটা কত পার্সেন্ট ডিপেন্ডেন্ট, 90% ডিপেন্ডেন্ট। তো দ্যাটস ওয়াই তোমরা এই সমীকরণটা মুখস্থ রাখবা এবং এই থিওরিটা বুঝবা এবং এই থিওরি দিয়ে কীভাবে ম্যাথ করতে এটা করবা। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। এই আমি যে আজকে খাতায় যে আমি বোর্ডে যেটা লেখালাম বা মুখ দিয়ে যে কথাগুলো বলেছি, অনেক সময় অনেক কথাগুলো দ্রুত হয়েছে। তোমরা ভিডিওটাকে একটু দাঁড় করায় দেখবা। তো যেহেতু প্রফেশনাল না, অনেক ভুল ত্রুটি থাকবে, তো একটু দেখবা। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে লেকচারটা, এই লেকচারটাকে সম্পূর্ণ খাতায় তুলে আমাকে ছবি তুলে আমাকে গ্রুপে না পার্সোনালি পাঠাবো। আমি আবারও বলি, লেকচারটা খাতায় তুলে এবং আমি যে হোমওয়ার্কটা দিব, হোমওয়ার্কটা খাতায় তুলে আমাকে পার্সোনালি পাঠিয়ে দিবা আগামীকালের ভিতরে। কবে? আগামীকালের ভিতরে। আজকে যদি পাঠাতে পারো ভালো, আমি আগামীকালের ভিতরে আমাকে পাঠিয়ে দিবা। ঠিক আছে স্যার? তাহলে আমরা এই চ্যাপ্টারে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই তপন স্যারের বইয়ে। কিছু হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক তপন স্যারের বই। তপন স্যারের বই দেখো, যাদের তপন স্যারের বইটা নেই তারা আমাকে পার্সোনালি কল দিও। কল দিয়ে আমি বলে দিব 9.1, 9.3 উদাহরণ, 9.1, 9.3, 9.4, 9.5। তোমরা আমার সিস্টেমটা ভালো করে জানো যে আমি যেটুকু পড়াবো জাস্ট ওই অনুযায়ী তোমাদেরকে কাজ দিচ্ছি, তোমরা ওই কাজগুলোই করবা। 9.6 দেখো, 9.1, 9.3, 9.4, 9.5, 9.6, 9.7 এই কয়টা হোমওয়ার্ক করে আমাকে পাঠাবা। এই ম্যাথটা দিয়ে আছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিয়ে, আমরা আছি বোর্ডে যে প্রথম ম্যাথটা করেছি এটা দিয়ে। এই তিনটা ম্যাথই একই টাইপের, আবার এই তিনটা ম্যাথ অগ্রগামী তরঙ্গের। ঠিক আছে স্যার? আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। তাহলে তোমাদের কাজ থাকছে লেকচারটা খাতায় নোট করবা, নোট করে এই ম্যাথগুলো করে আমাকে আগামীকালের ভিতরে আমাকে পাঠিয়ে দিবা। আগামীকাল কখনের ভিতরে পাঠাবা? আগামীকাল সকাল 9টার ভিতরে আমাকে পাঠিয়ে দিবা। সকাল 9টার ভিতরে, 9টা না 11, 12টা দিয়ে দিই, সকাল 12টা, আগামীকাল সকাল 12টার ভিতরে এই লেকচারটা নোট করে পাঠিয়ে দিবা। যদি কারোর কোথাও বুঝতে সমস্যা থাকে আমাকে কল দিবা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কল দিবা।
শুধু ইফতারের সময় না, ইফতারের সময় বাদ দিয়ে যে কোনো মুহূর্তে কল দেবো। যদি আমি কখনো কল পিক না করতে পারি, আমি অবশ্যই তোমাদেরকে ব্যাক করবো। ওকে, ঠিক আছে স্যার, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।